এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো কিছু নেই তো আমার কাউকে দেবার মতো, তুমি দিলে যে গান আমার তার বেশি জানি না তো। কোনো কিছু নেই তো আমার কাউকে দেবার মতো, এত ভালো গান বহুদিন শোনা। থাক থাক থাক, আজ তো প্রণাম নিতে পারবো না, মায়ের পুজো চলছে। তোমাকে আরেকদিন আসতে হবে। আসবো। আমি গান বড় ভালোবাসি। তোমার গান শুনে আমার গান শোনার স্বাদ আবার বেড়ে গেল, বুঝলে? কিন্তু ওকে নিয়ে আসার জন্য আমার যে পুরস্কার পাওনা সেটা দিচ্ছ তো? এসো। নমস্কার। নমস্কার। আমার মাই ডিয়ার ছোটদা। হ্যাঁ, আপনার সঙ্গে আলাদা করে ঝগড়া করবো বলে আড়ালে এসে দাঁড়িয়েছি। ঝগড়া? আগে হ্যাঁ, এ বাড়িতে এতকাল গানের ব্যাপারে যাবতীয় সার্টিফিকেট জ্যাঠামণির কাছ থেকে আমি পেতাম। দিলেন তো বাজারটা নষ্ট করে আমার। ছোটদাও খুব ভালো গান গায়, গলাটা খুব মিষ্টি। তাই নাকি? যন্ত্রণাটা কমায় তোমার মা বোধহয় ঘুমিয়ে পড়েছেন। হ্যাঁ, তাই ভাবছি খেয়ে উঠে ঠাকুর দেখতে বেরোবো। কিন্তু যাবার আগে আমায় একবারটি নার্সিংহোমে ঘুরে যেতে হবে। আবার নার্সিংহোম? ডাক্তার হিসেবে আমার যেখানে যা করবার তাতে বাধা দিতে চেষ্টা করো না মিত্রা। এই ব্যাপারে আমি কিন্তু নির্মম, কঠোর। সব সময় তোমার এই ডাক্তারি আমার একদম ভালো লাগে না। একটু আগে যখন তোমার মায়ের পেনটা বেড়েছিল তখন আমার চেয়ে আমার ডাক্তারিটাই তোমার বেশি ভালো লেগেছিল। সরি, ট্যাবলেটটা দাও। কি ভাবছো? বলছি কি ভাবছো? জানো মিত্রা, ছোটবেলা থেকে আমার ডাক্তার হবার খুব শখ ছিল, কিন্তু কাকা হঠাৎ মারা যাওয়াতে আমাদের সংসারটা নিয়ে বাবা হিমশিম খাচ্ছিলেন। তখন আমার উচিত ছিল বাবার পাশে দাঁড়ানো। পারিনি মিত্রা। আমার স্বপ্নকে সার্থক করার জন্য আমি স্বার্থপরের মতন সরে এসেছি। এমনকি আমার পড়াশোনার খরচাটা আমার বাবার কষ্টের রোজগার থেকে হাত পেতে নিয়েছি। তখন ভেবেছিলাম একদিন বিরাট ডাক্তার হয়ে অনেক পয়সা রোজগার করে বাবার মতন এই সংসারের হাল ধরবো, কিন্তু পারলাম না। কেন? এখন তো তোমার রোজগারের সংসারটা চালাতে পারো। পারতাম, কিন্তু সেই সুযোগটাও বাবা দেননি। দিনের পর দিন পরিশ্রম করে তিনি আমার অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আর তাই আমার একটা পয়সাও সংসারে খরচা করতে দেন না। ইনফ্যাক্ট এখনো বলতে গেলে আমি থাকা খাওয়াটা বাবার পয়সাতেই চালিয়ে যাচ্ছি। সেই তো বলি, তাড়াতাড়ি তোমাদের বাড়ির বউ করে আমাকে নিয়ে চলো। বাড়ির বড় বউ হয়ে সংসারের সব দায়িত্ব নিজের হাতে তুলে নেব। তোমার আর কোনো আফসোসই থাকবে না। সত্যি মিত্রা, আমিও মনে মনে সেই দিনটার জন্যই অপেক্ষা করছি। আরে এসো 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 এসো। পাওনা প্রণাম মিটিয়ে দিলে? আচ্ছা মা, এবার যে তোমার কাছে কিছু চাই, তুমি দেবে তো? আপনাকে দেবার মতো আমার কাছে কি আছে বলুন? যদি থাকে সেটুকু চাইলে তুমি আমায় ফিরিয়ে দেবে না তো? একটা গান শোনাতে বলেন যদি।
একটা গান গেয়ে তুমি আমায় তো খুশি করতে পারবে না মা। তোমার কাছে চাওয়া যে আমার অনেক বড়। অমন করে চেয়ে আছো কেন? এখনো বুঝতে পারলে না উনি কি চান? বোকা মেয়ে, সারাটা জীবনের জন্য উনি তোমাকে কাছে পেতে চান। আমি তোমার মায়ের মতন, তোমার যদি কোনো আপত্তি থাকে আমায় বলতে পারো। মামুনি। হ্যাঁ মামুনি। মেয়েটি সত্যিই ভালো, দেখতেও সুন্দর, গানের গলাটি তো ভারী মিষ্টি। আমি সুরকার নই বাবা। জানি, কিন্তু আমি যে গান ভালোবাসি তা তো তুমি জানো। তার জন্য রেডিও, টিভি, রেকর্ড প্লেয়ার, টেপ রেকর্ডার সবকিছু আছে। আছে শঙ্কর। আমার বাড়িতে আরো অনেক কিছু আছে, আমার বাড়িতে আরো অনেকে আছেন, নেই শুধু আমার পুত্রবধূ। তাই আমি চাই আমার বিয়ের ব্যাপারে আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। আগেকার দিন হলে একেবারেই থাকতো না, এখন কিছুটা থাকবে। কোথায় থাকলো? যাকে আমি দেখলামও না তার সঙ্গে তুমি আমার বিয়ে ফাইনাল করে দিলে। এখনই বলেই, তুমি জানো না ভাস্কর, মেয়েটিকে দেখলে সত্যি মায়া হয়। মায়া দয়ার ব্যাপারটা তো তুমি টাকা দিয়ে মিটিয়ে দিতে পারো, তার জন্য আমার বিয়ে দিয়ে। ভাস্কর, এ বিয়ে হবে, আমি কথা দিয়েছি। ভুলো না বাবা, আমিও তোমার ছেলে। তোমার হ্যাঁ যেমনি না হয় না, আমারও না তেমনি হ্যাঁ হবে না। দাঁড়াও, এত বড় কথাটা তুমি আমার সামনে বলতে পারলে? দিনের পর দিন অপরিসীম পরিশ্রম করে এই সংসারটাকে আমি দাঁড় করিয়েছি। আমি তোমার কোনো সাহায্য নিইনি, প্রত্যাশাও করিনি, বরঞ্চ আমার এই কষ্টে দেখা আমি তোমাকে ডাক্তার তৈরি করেছি, বড় ডাক্তার, সমাজের একজন সম্মানিত মানুষ। সেই জন্য কি তুমি আমার কথাকে অমর্যাদা করে সমাজে আমার সম্মানকে নষ্ট করে দিতে চাইছো? তোমার এতখানি স্পর্ধা, তুমি একজন বড় ডাক্তার, তোমার বাবার এখন কি অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছো ভাস্কর। পারছি স্যার। মানুষটাকে বাঁচাতে গেলে লক্ষ্য রাখতে হবে যেন ওর মনে কোনো চাপ সৃষ্টি না, আই মিন এরকম টেনশন যেন না হয়। আমার অসুবিধাটা বুঝতে চেষ্টা করো মিত্রা। বাবার দেহটা সারা জীবনের মতন পঙ্গু হয়ে গেছে, বিছানা ছেড়ে আর কখনো। আমার ভুল বুঝো না মিত্রা। আমাকে আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না ভাস্কর। তুমি তুমি আমার মাকে কথা দিয়েছিলে। সে কথা আমি রাখবো মিত্রা। সারা জীবন তোর সব দায়িত্ব আমি। ঘরে বউ রেখে বাইরে আমাকে রক্ষিতার মতো? যদি তার ঠিক উল্টোটা হয়, মানে যদি আমার সবটুকু ভালোবাসা নিয়ে স্ত্রীর মর্যাদা আমি তোমাকে দিই, আর ওই মেয়েটাকে শুধু বাবার সেবা করার জন্য বাড়িতে ফেলে রাখি। হ্যাঁ, অসহায়ের মতন যে বিয়েটা আমায় করতে হচ্ছে সেটা বিয়ে নয়, শুধু বিয়ের খেলা। এই ঘরটা আমার, বহুদিন ধরে আমি এখানেই থাকি একা। ওটা আমার অভ্যেস, ভালোও লাগে। তাই কাল থেকে এই ঘরে আমি একাই থাকব, আর কেউ নয়। বাবাকে বাঁচাতে গিয়ে এ বিয়েতে আমায় রাজি হতে হয়েছে, কিন্তু দুজনে এক ঘরে বাস করা আমার পক্ষে সম্ভব নয়, কোনোদিন নয়। শুনেছি তুমি বাবাকে ভালোবাসো,
বাবার শরীরের কথা ভেবে যদি পারো তার কাছে এই কথাটা গোপন রেখো। মামনি, এবার আমি কি করব মামনি? তুই আজ থেকে আমার কাছেই থাকবি, আমার ঘরে। ভাস্করের কাছ থেকে দূরে সরে গেলে ও তোকে কোনোদিনই চিনবে না, কোনোদিনই বুঝবে না। তোকে ওর কাছে যেতেই হবে। না, পারবো না মামনি, এভাবে পারবো না। যেমন করে হোক পারতে হবে। অগ্নি সাক্ষী করে তোদের বিয়ে হয়েছে, যেমন করে হোক স্বীকৃতি তোকে আদায় করে নিতে হবে। এগি, তুমি? আপনার চা। বিপিনদা কোথায়? সে নিজে নিয়ে আসতে পারলো না? বিপিনদাকে আমি বারণ করেছি, বাড়ির সবাইকে আমি নিজেই আজ। সবার সঙ্গে আমায় মেলাবে না। আর আমার ঘরের সব কাজ যেমন বিপিনদা এতকাল করেছে তেমনি করবে। তুমি এসো। রাগ করো না রূপা, রোজই তো পালিয়ে পালিয়ে আসছি। পালিয়ে পালিয়ে এভাবে আর কতদিন ঘুরতে হবে বলো তো? যতদিন না বিষয়টা বাড়িতে জানাতে পারছি ততদিন। বাড়িতে জানানো তোমার দ্বারা আর কোনোদিনই সম্ভব হবে না। ওভাবে বলো না রূপা। জ্যাঠামণি হঠাৎ অসুস্থ হলেন, আমার উপরে ব্যবসার দায়িত্বটা বাড়লো। বাড়ির পরিবেশটা অদ্ভুত থমথমে। কাকে বলি বলো তো? কাউকেই যখন খুঁজে পাচ্ছ না তখন থাক। এই জীবনে না পারলে আসছে জন্মে। ঠাট্টা করছো? সত্যি বলছি, বাড়িতে একজনই আছে যাকে এসব বলা যায়, কিন্তু সেও তো সবসময় গম্ভীর। আসতে পারি ঠাকুর? না না, এসো এসো। ব্যবসার হিসেবপত্র নিয়ে বসেছি, জ্যাঠামণিকে দেখাতে হবে তো তাই। অফিস যাবার সময় কি বলতে বলতে হঠাৎ? কে কে? কেউ না, ওটা দাও। শোনো না, আমি বলছি ওটা দাও বৌদি। আগে বলো। ওটা ওটা দাও না বৌদি, দাও না বৌদি। শোনো প্লিজ, দাও না। আমায় ছাড়ো। কেন এমন করছো? কার ছবি না বললে দেব না। বলবো বৌদি, তোমাকে বলবো বলেই তো কতদিন ধরে চেষ্টা করছি। ও, এই তোমার কঠিন কাজ। নাম কি ওর? রূপা, রূপকথা মুখার্জি। ভারী মিষ্টি। তোমার পছন্দ হয়েছে বৌদি? সবারই পছন্দ হবে। সবাই সবাই জানবে কি করে? কেন তুমি জানাবে? অসম্ভব। জেঠিমা, জ্যাঠামণি, মা, কাউকে আমার পক্ষে জানানো সম্ভব নয়। তাহলে কি এই দায়িত্বটা আমাকে নিতে হবে? সে আশাতে তো আছি বৌদি। বেশ, তাই হবে। ব্যবসার প্রয়োজন, টাকার চিন্তা, এসব টান তো আছেই, থাকবেও। তার চেয়ে অনেক বেশি আমাকে টানে তোমার আকর্ষণ। হ্যাঁ, তাই ঠিক করেছি সপ্তাহে অন্তত একবার আমাকে কলকাতায় আসতেই হবে। জানো, আজকাল আমার ভীষণ একা লাগে। কেন, তোমার সেই ডাক্তার? ডাক্তার? ও এখন বিয়ে থা করে দিব্যি সংসার করছে। আরে বাবা, সংসার তো আমারও আছে, কিন্তু তাতে কি আর এই মজা আছে? বিপিনদা, জল টেনে দাও তো।
তুমি যাও, আমি রইলাম। কি চাই এখানে? না মানে চা। কোথায় ছিলে তুমি? ওকে ঘরে ঢুকতে দিয়েছে কে? আমার হাঁ করে তাকিয়ে আসবে না আমার দিকে। বেরিয়ে যেতে বলো ওকে। ঠাকুর, কি কষ্ট হচ্ছে? কি হয়েছে মা? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। জ্বর তো ছিলই, এখন হঠাৎ বুকেতে আবার কি হলো? বাবা, বাবা, কমল, বাবা, তোর দিদিকে একবার খবর দিবি? ওকে বড় দেখতে ইচ্ছে করছে রে। সে তো অনেক দূর বাবা, তাছাড়া। ও না বউ দিদিমণি, তুমি এ বাড়ির লক্ষ্মী, তোমার গয়না আমি বিক্রি করতে পারবো না। বিপিনদা, আমার টাকা খুব দরকার। একটু পরেই কমল চলে যাবে, যেভাবেই হোক ওর হাতে কিছু টাকা বউ দিদিমণি, কোনোদিন তোমার কোনো কাজে আমি না বলিনি, কিন্তু আজ এই পাপ কাজটা আমি করতে পারবো না। বাড়ির বাইরে যখন তখন বের হবার অধিকার আমার নেই বলেই তোমায় বলছি বিপিনদা, তুমি আর না বলো না। ঠিক, বংশের মান মর্যাদা এইভাবে খোয়াতে হবে তোমার জন্য? বিপিন, ঘরে আয়। দেখো দেখো, আদর দিয়ে যাকে মাথায় তুলেছো তার কাণ্ডটা দেখো। রায়চৌধুরী বাড়ির বউ ভোর হতে না হতেই চাকরের হাত দিয়ে গয়না বেচতে পাঠাচ্ছে। এরপর তো লোকে আমাদের থুতু দেবে। কি হলো, কিছু বলো? নাকি এখনো বিশ্বাস করতে পারছো না? দোষী তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এসব দেখেও এই সোহাগের বৌমাকে যদি বাড়ি থেকে না তাড়াও, পরে কিন্তু পস্তাতে হবে। বুঝেছি। উনি যখন ছাড়া পেয়ে গেলেন তখন তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? বিপিন, 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 ঘটনাটা আমায় খুলে বলো তো, সত্যি কি বৌমা? না না কথা বাবু, বউ দিদিমণি কোনো দোষ নেই। ওর বাবার অসুখ, দাদাবাবু টাকা দিলেন না তাই। ওই এ কথা তো কেউ আমাকে বলেনি। বৌমাও নয়। বৌমা, বৌমা, কি ভেবেছে কি ওরা? আমি 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 চলতে ফিরতে পারি না বলে কি আমি মূল্যহীন হয়ে গেছি? আমি এখনো মরিনি। কত বাবু, আমি এখনো মরিনি। বাবু, এই সংসারটা
আমি নিজে হাতে করেছি, অথচ অথচ আমাকে লুকিয়ে এই যে এসেছ। তোমার বাবা যে অসুস্থ এই কথাটা আমাকে বলা তুমি কর্তব্য মনে করনি? আমার বাবার অসুস্থতার খবরটা এতই সামান্য ঘটনা যে এবারে কোনো লোকই আপনাকে জানায়নি। আমি কোন লজ্জায় আপনাকে জানাই বলুন তো? ভাস্করের কাছে তুমি কত টাকা চেয়েছিলে? আমি টাকা চাইনি, উনিই আমাকে টাকা নেবার জন্য সেধেছিলেন। সে কি? হ্যাঁ বাবা, কিন্তু সেই টাকা নিয়ে আপনার ছেলের স্বাদ আমি পূর্ণ করতে পারিনি, তাই বাবাকে দেখতে যাবার ছুটিও আমি পাইনি। ভাইয়ের হাতে চিকিৎসার জন্য কিছু টাকা পাঠাবো বলে বাবারই দেওয়া গয়না কয়েকটা বিক্রি করতে পাঠাচ্ছিলাম। এই আমার অপরাধ, এর জন্য আপনি আমাকে যে কোনো শাস্তি দিন। আমি তোমার পাটনা যাবার ব্যবস্থা করছি। বাবা এসেছিস মা? আয় আয়, এসো শঙ্কর। এখন কেমন আছো বাবা? ভালো আছি মা, খুব ভালো আছি। আর কোনো ভয় নেই, তোরা সবাই সামনে আছিস। এবার যদি কিছু হয়। বাবা ওসব অলুক্ষণে কথা বলো না তো, ওরা কলকাতা থেকে এত দূরে এসেছে, আজ একটু জিরোতে দাও। কতদিন পর এলি মা। বসো বাবা। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত তো একটু হবই বাবা, সুস্মিতার শ্বশুর বাড়ির লোক এই প্রথম এ বাড়িতে এলো। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। তোমাকে তো আগেই বলেছি মিত্রা, কয়েকজন আমাদের বাড়ির কাজের লোকের মতন। বাবার সেবা করে বাবার আশ্রয়ও আছে। অধিকার, প্রশ্রয়, ক্ষমা এসব নিয়ে আমায় কিছু বলো না, এইসব চিন্তা বাবার। কি হলো ঠাকুরপো, উঠে এলে? এবার তুমি একটু ঘুমিয়ে নাও, আমি ঘরে বসছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি জানি কোনো ব্যাপারে তোমার কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি তো এখানে বেড়াতে আসিনি। তুমি সারা রাত জেগে বসে থাকবে, আমি। ঠিক আছে, কাল সারা রাত তুমি জেগে থেকো, আমি ঘুমিয়ে থাকবো। না, ওসব কথা বলে আমাকে ভোলাতে পারবে না। এটা মানুষের শরীর, মেশিন নয়। এসো এসো। সন্ধ্যা থেকে এতক্ষণ তোমার সঙ্গে কাটলো, এরপর সারাটা রাত একা। এই যে অসহ্য ভাস্কর, তোমাকে বলে বোঝাতে পারবো না। উপায় নেই মিত্রা, বাবা যতদিন আছেন বাড়ির বাইরে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। জানি, সব বুঝি, তবু মন যে মানে না। ওভাবে বলো না মিত্রা, তুমিও যেমনি তোমার ফ্ল্যাটে একা, তেমনি আমিও ওই বড় বাড়িতে এত লোকজনের মধ্যে আমিও একা। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। এই নাও তোমার এই মাসের খরচ। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। এসব কি বলছো ঠাকুরপো? হ্যাঁ, রূপকথার মা অন্য জায়গায় ওর বিয়ের ব্যবস্থা করছেন। কিন্তু এটা কি করে সম্ভব? তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তাই তো ভাবতে কষ্ট হচ্ছে যে আমার সব থেকেও সামান্য একটা কারণের জন্য ওকে হারাতে হচ্ছে। কি কারণ? থাক বৌদি, ওসব আলোচনা করে কি লাভ? ঠাকুরপো, আমার কাছে কিছু লুকিও না, খুলে বলো। আমার বাবা নেই, জ্যাঠামণি অসুস্থ। একবারও যদি মার সঙ্গে কথা বলার সুযোগ না পায়, তাহলে ওর মা কিসের ভরসা অপেক্ষা করবেন বলো তো? তুমি কিছু ভেবো না, যেভাবেই হোক কাল বিকেলে আমি মামনিকে নিয়ে ওদের বাড়ি যাব। কি সৌভাগ্য আপনারা এসেছেন। দাঁড়িয়ে কেন, বসুন।
এরা আসবেন শঙ্কর তোকে বলেছিল? কই না না, মানে আমরা হঠাৎই এসেছি। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। আপনি যে আমার বাড়ি আসবেন সত্যি আমি কল্পনাই করতে পারিনি। না না, এভাবে বলছেন কেন? সত্যি কথাই বলছি। শঙ্করকে আমি কতদিন বলেছি আপনাকে আমাদের বাড়ি আনতে। ছেলে তো ভয়ই কাঁটা, বলে আমার মা খুব রাগী, খুব গম্ভীর। না মানে ওই টেলিফোন। দেখ তো মা, কে টেলিফোন করলো? হ্যাঁ, ঘড়ির কাঁটা কখনো কখনো লেট হয়, কিন্তু তোমার কাজে কখনো লেট হয় না বৌমা। দা দা কি হলো? কি হলো বৌমা? কি হলো? বৌমা বৌমা বৌমা! অসম্ভব, জীবনে যাকে একটা দিনের জন্য আমি স্পর্শ করিনি। কিন্তু তোর বউ বলেই সবাই তাকে জানে, কাজে তার সন্তানকে তোর সন্তানই সবাই বলবে। কেন? একমাত্র বাবা ছাড়া সবাই জানে যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জানে, কিন্তু ওর সঙ্গে শঙ্করের সম্পর্ক কতটা গভীর সেটা তো কেউ জানে না। দরকার হলে তুমি সবাইকে জানিয়ে দেবে। এত বড় মিথ্যেটা আমি মানতে পারবো না, কিছুতেই না। মানতে পারছো না, না মানতে চাইছো না ভাস্কর? প্লিজ মিত্রা, তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না। যে যাই ভাবে ভাবুক, আমি জানি এই সন্তান আমার নয়। কিন্তু তোমার সোসাইটির প্রত্যেকের কাছে গিয়ে তুমি নিশ্চয়ই কথা বোঝাতে পারবে না ভাস্কর। তোমার সম্মান বাঁচাবার একটাই রাস্তা খোলা আছে ভাস্কর। কি রাস্তা? ডিভোর্স। কিভাবে? তোমার সঙ্গে সুস্মিতার সম্পর্ক যতটা খারাপ, ততটাই ঘনিষ্ঠ সম্পর্ক তোমার ভাই শঙ্করের সঙ্গে। এটা তোমার মা নিজেই বলেছেন। কিন্তু এর তো কোনো প্রমাণ নেই। সাক্ষী তো আছে, কি? আর প্রমাণও হয়তো খুঁজলে পাওয়া যাবে। আপনি? নমস্কার, আমার নাম মিত্রা। আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। বাবা ভাস্কর, আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। হঠাৎ আমার চিঠি পেয়ে নিশ্চয়ই অবাক হচ্ছ। কিন্তু সুস্মিতা আমার মেয়ে বলে তার সব অপরাধ তোমার কাছে গোপন করে ভগবানের কাছে অপরাধী হতে পারবো না। ওর বাবার অসুখের সময় সুস্মিতা আর শঙ্কর এখানে এসেছিল। তখন রাত জাগার নাম করে নির্লজ্জভাবে শঙ্করের সাথে রাত কাটিয়েছে সুস্মিতা। আর তার ফলেই আজ সুস্মিতা। মেয়ের এত বড় পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে জানি না, কিন্তু এত বড় পাপের বোঝা থেকে রেহাই পাবার জন্য তোমাকে সব জানালাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন, এই প্রার্থনাই করি। ইতি সুস্মিতার মা। এসব এসব কি বলছিস ভাস্কর? তোমার ভালোবাসার সুযোগে ও যে কতখানি নিচে নেমে গেছে ওর মায়ের এই চিঠিতে সব লেখা আছে। এটা পড়ে তুমি সবাইকে জানিয়ে দিও কাকিমা, যে ওর পেটের সন্তান আমার নয়, শঙ্করের। না। হ্যাঁ, তুই আমাকে এত বড় শাস্তি দিতে পারলি? আমি যে তোকে বড় ভালোবাসতাম রে, আমি যে তোকে বড় ভালোবাসতাম। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করো মামনি। খবরদার, খবরদার, আমাকে ওই নামে তুই ডাকবি না। আমি যে
আমি যে পুরো বড় বিশ্বাস করতাম, পুরো বিশ্বাস করতাম। এসব কি বলছো তুমি? হ্যাঁ রূপা, একটা মিথ্যের জন্য নিজের জীবনটাকে শেষ করতে চেয়েছিল বৌদি, ভাবতে পারো? দিদি, আমাকে আর কিছু বলো না রূপা, আমি আর সহ্য করতে পারছি না। আমার জন্য ঠাকুরপুর নামে এত বড় কলঙ্ক। যা সত্যি নয় তা কলঙ্ক নয় দিদি। মিথ্যেকে যেমন ঢাকা দেওয়া যায় না, সত্যকেও তেমনি চাপা দেওয়া যাবে না। মামনি আমাকে বিশ্বাস করতে পারছে না রূপা। আমি কেমন করে ও বাড়িতে থাকবো বলো? ওখানে নয়, তুমি আমাদের বাড়িতে থাকবে। এরপরেও আমাকে বিশ্বাস করে আশ্রয় দিতে পারবে রূপা? আশ্রয় কেন বলছো দিদি? কেন ভাবতে পারছো না এটা তোমার নিজের বাড়ি? একই মায়ের পেটে নই বলে কি আমি তোমার বোন নই? আমি বেরোচ্ছি রূপা, বৌদি রইল। এত রাত্রে কোথায় যাচ্ছ? যেখানে সমস্ত রহস্যের বীজ পোতা আছে। কিন্তু কি চেয়ার হয়েছে আপনার? এসো শঙ্কর, বসো। সব ভালো তো? হ্যাঁ, ভালোই তো থাকা উচিত, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা কমল, মিত্রা এখানে এসেছিল? মিত্রা মানে দিদি বন্ধু তো? হ্যাঁ, বন্ধু তো বটেই। এসেছিল? হ্যাঁ, তবে আমার সঙ্গে খুব একটা কথা হয়নি। মার কাছে কি দরকারের জন্য এসেছিল। থ্যাংক ইউ কমল, থ্যাংক ইউ। নাও। কিসের টাকা? আমার একটা বড় কাজ তুমি করে দিয়েছো, এটা তারই পারিশ্রমিক। ধরো। কিন্তু কি কাজ করলাম সেটাই তো বুঝতে পারছি না। এখনই বুঝিয়ে দিচ্ছি। আপনাকে কত টাকা দিতে হবে? কিসের টাকা? মিত্রা যে জন্য আপনাকে টাকা দিয়েছিল, ঠিক তার উল্টোটার জন্য। বাজে কথা একদম বলবে না শঙ্কর। বাজে কথা বলবার সময় আমার নেই। আপনি জানেন না যে আপনার চিঠি আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের মন ভেঙে চুরমার করে দিয়েছে। সন্ত আর ঘৃণা নিয়ে প্রত্যেকে বৌদির দিকে তাকিয়ে আছে, অথচ আপনি খুব ভালো করে জানেন যে আপনি যা লিখেছেন সব মিথ্যে। কে বলেছে সব মিথ্যে? কেউ বলেনি। বলবেন না আপনি। মা হিসেবে না করলেও মানুষ হিসেবে এবার আপনাকে একটা কাজ করতেই হবে। আবার এমনি একটা চিঠি লিখবেন যাতে সব কটা সত্যি কথা লেখা থাকে। মিত্র আপনাকে মিথ্যে কথা লেখার জন্য যা টাকা দিয়েছে, আমি তার দ্বিগুণ টাকা দেবো সত্যি কথা লেখার জন্য। নিন টাকা, নিন টাকা, নিন টাকা, নিন ধরুন। কত টাকা চাই? নিন টাকা। টাকার লোভে খারাপ কাজ করতে যখন লজ্জা পাওনি সুরমা, আজ ভালো কাজ করতে লজ্জা পাচ্ছ কেন? শঙ্করদা, নোটের ধান্দায় কখনো কখনো ছোটখাটো 2 নম্বরই করি, তাতে ছোটখাটো পাপ হয়, কিন্তু এত বড় পাপ করার মতো বুকের পাটা এখনো আমার হয়নি। ওটা মা করুক। না, তোমার মতো একটা ভিখিরির, হ্যাঁ তোমার মতো একটা ভিখিরির কোনো কথাই আমি শুনতে চাই না নরেশ। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। পারছি না মিত্রা। তোমার লজ্জা করছে না আমার কাছ থেকে টাকা চাইতে? না, আজ আর করছে না। যতদিন লজ্জা ছিল ততদিন শুধু জানতে চেয়েছি তুমি কেমন আছো। হ্যাঁ, আর তার সঙ্গে বুঝতে চেয়েছো কত টাকা আমি জমিয়েছি। তারপর আজ এসেছো তোমার স্বামিত্বের অধিকার দেখাতে। কিন্তু যে পুরুষ মানুষ
তার বউকে খাওয়াতে হিমশিম খায়, তাকে স্বামী ভাবার মতো মূর্খ আমি নই। তুমি তুমি জীবনে একটা দিনের জন্য আমাকে বুঝতে চাওনি মিত্রা। শুধু শুধু আমার অভাবটাকেই তুমি বড় করে দেখেছো। হ্যাঁ দেখেছি, কারণ আমি কষ্ট করে চলতে চাইনি। আর চাইবই বা কেন? আমার রূপ আছে, যৌবন আছে। হ্যাঁ আছে, আর ওগুলো দেখি আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু দেখিনি তোমার শিক্ষা, রুচি, মুড, হৃদয়। ওগুলো যখন আমার নেই, তখন তোমার মতো শিক্ষিত রুচিবান লোকের প্রতি আমি যে হৃদয়ের পরিচয় দেখাবো না, সেটা বুঝো এখানে হাত পাতে আসো কেন? বাঁচতে চাই বলে, আমার এই অসুস্থ শরীরটাকে সুস্থ করার জন্য কিছু টাকার দরকার বলে। তোমাকে ছেড়ে এসেছিলাম, রেজিস্ট্রি করা বিয়ের কাগজগুলো ছিঁড়ে ফেলে এসেছিলাম, কিন্তু তোমাকে ডিভোর্স করিনি। আজ সেই জোরে কি তুমি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? না মিত্রা, না। বিশ্বাস করো, তোমার কাছে জিততে গিয়ে আমি দুনিয়ার কাছে হেরে গেছি মিত্রা। তাই সৎ পথে যা পারিনি, অসৎ পথে একবার চেষ্টা করে দেখতে চাই। শুনেছি শহরের অলিতে গলিতে নাকি টাকার খেলা চলছে। আমার এই শরীরটাকে একবার সুস্থ করতে পারলে আমিও নামবো ওই খেলায়। আর খেলতে খেলতে যদি একবার খেলোয়াড় হয়ে উঠতে পারি, যদি একবার 2 হাত ভরে টাকা রোজগার করতে পারি, সেদিন আর কাউকে না হোক, শুধু তোমাকে তো আমি খুশি করতে পারবো মিত্রা। চমৎকার চমৎকার মিত্রা, এই তোমার পরিচয়, তোমার আসল চেহারা। ওর কথা শুনে তুমি আমাকে ভুল বুঝছো ভাস্কর? ভুল বুঝিনি মিত্রা, ভুল ভেঙেছে। তোমার জন্য আমার বাবার শরীরটাকে আমি শেষ করেছি, তোমার জন্য আমার বাবার ভালোবাসা আমি হারিয়েছি, তোমার জন্য আমার নিজের বাড়িতে আমি পরের মতন এক ঘরে হয়ে জীবন কাটাচ্ছি। বিয়ের রাত থেকে আমার স্ত্রীর মুখের দিকে একবারও আমি ফিরে তাকাইনি, শুধু তোমার জন্য। প্রতিদিন তাকে অবহেলা করেছি শুধু তোমার জন্য মিত্রা। এই নরেশ বাবুর মতন তুমি আমার জীবনটাকে নষ্ট করতে চেয়েছিলে? মিত্রা, ধন্যবাদ নরেশ বাবু, ধন্যবাদ। আপনি আমার অনেক উপকার করলেন, তাও আপনাকে সুস্থ করে তোলার দায়িত্বটাও আমার। আমার নাম ডক্টর ভাস্কর রায়চৌধুরী। এই নামে ডাকার অধিকার আর তোমার নেই। এই শহরে শুধু টাকার খেলা চলে না নরেশ বাবু, চলে এই ধরনের অসভ্য মেয়ে ছেলেদেরও খেলা। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। একটা কথা বলবো দাদাবাবু? না, অপরাধ নিও না দাদাবাবু, অনেক দিন ধরেই কথাটা বলবো ভাবছি। সেদিনও ঠিক এমনি করে আয়না দিয়ে আমার দিকে তাকিয়েছিলে, মনে আছে? কবে? যেদিন তোমার গালে সিঁদুর লেগেছিল। আগের দিন রাত্রে নেশা করে অসুস্থ হয়ে তুমি বাড়ি ফিরেছিলে। বউ দিদিমণিরা আমি তোমাকে ধরে ঘরে এনেছিলাম, তারপর সারা রাত বউ দিদিমণি এই ঘরেই ছিল। তুমি ঠিক বলছো বিপিনদা, সেদিন রাত্রে সুস্মিতা আমার ঘরে ছিল? ছিল দাদাবাবু, ছিল। সেই রাত্রে বউ দিদিমণি তোমার ঘরেই ছিল। ভোর
ভোর হবার আগে যখন সে তোমার ঘর থেকে বের হয়, কত খুশি ছিল তখন। নিজের হাতে সে তোমাকে চাল দিতে এসেছিল, সেই চাল তুমি ফেলে দিয়েছিলে দাদাবাবু। বৌদিদিমণিকে ঘর থেকে বের করে দিয়েছিলে, কি কান্নাই না কেঁদেছিল বৌদিদিমণি। আমি নেশার ঘরে সবকিছু ভুল, সবকিছু মিথ্যে, মিথ্যেকে সত্যি ভেবেছি এতকাল। কি ব্যাপার দাদা? সুস্মিতা কোথায় তুই কি জানিস? তুই তোর সঙ্গে বন্ধুর মতো মিশতিস, তাই সবার আগে আমি তোকেই সন্দেহ করেছিলাম। দাদা প্লিজ শঙ্কর, ওকে খুঁজে বার করতেই হবে। ওর বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেখানেই থাকুক, শঙ্কর তুই আমার সাহায্য কর শঙ্কর। এত রাত্রে? হ্যাঁ শঙ্কর, রাতের অন্ধকার কেটে গেলে দিনের আলোয় যে আমি ওকে মুখ দেখাতে পারবো না, আমার সমস্ত অপরাধ সহ্য করে আমার সন্তানকে সঙ্গে নিয়ে ও যে কোথায় কিভাবে আছে। দাদা, বৌদির মা সমস্ত কিছু অপরাধ স্বীকার করে যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠি আমি তোমাকে দেখাইনি, কারণ আমি জানতাম একদিন তোমার সব ভুল ভাঙবে, তোমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সেদিন এসো দাদা। হ্যালো। হ্যাঁ শোনো, দিদি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, ভীষণ যন্ত্রণা ছটফট করছে। হ্যাঁ তুমি এক্ষুনি চলে এসো। ঠিক আছে, আমি দাদাকে নিয়ে আসছি। কি খবর? মিসেস রায়চৌধুরী ভালো আছে, কিন্তু কি? পারলাম না। এত ভুল? ডাক্তার রায়চৌধুরী নিয়ে এসেছেন। ভাস্কর সারা রাত তিনি এই ঘরেই বসেছিলেন, ভোরবেলা বাইরে গেছেন। এখন কোথায়? বাইরে বসে আছেন। একা? হ্যাঁ। ডেকে দেবো? একা একা বাইরে বসেছিলে? কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো সুস্মিতা? ওভাবে বলো না, তুমি তো অনেক চেষ্টা করেছ। হ্যাঁ করেছি, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। 10 মাস ধরে বহু কষ্ট সহ্য করে উপহার দিতে চেয়েছিলে যে সন্তানকে, এত বড় ডাক্তার হয়েও, বাবা হয়েও তাকে আমি বাঁচাতে পারিনি সুস্মিতা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করবো সুস্মিতা। ক্ষমা চেয়ে তোমায় আমি ছোট করব না, কিন্তু আর কোনো ভুল কোনো দিন আমি করব না, কখনো না। তুমি দেখো, তোমার আমার দুজনের জন্য আবার সে আসবে, ঠিক আসবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।